কুমির ক্লাব আয়োজিত অনলাইন ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণের 17তম ব্যাচের আজকে থেকে নিয়মিত ক্লাস শুরু। অর্থাৎ আজকে আমাদের প্রথম ক্লাস। সেই প্রথম ক্লাসের আলোচ্য বিষয়ের প্রথম যে টপিকটি সেটা হলো কম্পিউটার ইতিহাস, কার্যক্রম ও জনক। কম্পিউটার ইতিহাস সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে, যেহেতু আমরা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি। আর কম্পিউটার প্রশিক্ষণ না মানে কম্পিউটার ইতিহাস অবশ্যই আমাদের জানা থাকা আবশ্যক। একটা বই যখন আমরা পড়ি, সেই বইয়ের লেখককে, সেই বইয়ের ইতিহাস, অর্থাৎ লেখকের ইতিহাস যদি আমার সামারি জানা না থাকে, সারসংক্ষেপ জানা না থাকে, তাহলে ওই বইয়ের মূল্যবোধ আমি বুঝতে পারবো না। এর জন্য যিনি লিখেছেন তার কিছু ইতিহাস জানা থাকা আবশ্যক। কম্পিউটার ইতিহাস, কার্যক্রম ও জনক। সারসংক্ষেপ যদি আমরা বলতে যাই, খ্রিস্টপূর্ব 3000 সালে যন্ত্রের সাহায্যে গণনার যাত্রা শুরু হয়েছিল। অর্থাৎ আমরা যে গণিতের কাজগুলো করি, গণনার কাজগুলো করি, যেমন 40, 40, 80, 30, 20, 50, এভাবে আমরা যে গণনার কাজগুলো আমরা করি, সেটি যন্ত্রের সাহায্যে আজ থেকে প্রায় 5000 বছর, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 সালে আপনার কি হয়, গণনার যন্ত্র তৈরি হয়। সেই থেকে বিবর্তনের মধ্য দিয়ে নানা ধাপ পেরিয়ে কম্পিউটার ও তার প্রযুক্তি অগ্রগতি অব্যাহত। সূচনা পর্বে কম্পিউটার ছিল শুধুমাত্র একটি গণনাকারী যন্ত্র, যার নাম ছিল অ্যাবাকাস। বিবর্তনের মধ্য দিয়ে আজকের ডিজিটাল কম্পিউটার, যার জনক হলেন চার্লস বেবেজ। কম্পিউটার যদি আমরা সারসংক্ষেপ হিসাব বা ইতিহাস জানি, তাহলে ইতিহাসটা এমন। অর্থাৎ শুরু হয় আমাদের যন্ত্র, যেটি হলো গণনার কাজে ব্যবহৃত হতো। সেই যন্ত্রকে বিভিন্নভাবে গবেষণার ফলে সেই যন্ত্রকে আপডেট করতে 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 এক পর্যায়ে একটি ডিজিটাল রূপ নেয়। সেই ডিজিটাল যন্ত্র বা গণনাকারী মেশিনের নাম হলো কম্পিউটার। যদি আপনি এই কম্পিউটারের জনক হিসেবে ইতিহাস ঘাটেন, তাহলে অ্যাবাকাসের চার্লস বেবেজের আরো পূর্বে অনেক জনক ছিলেন। তবে আধুনিক কম্পিউটার হিসেবে, আধুনিক যে কম্পিউটারটা আমরা পেয়েছি, এই কম্পিউটার এইভাবে তৈরি হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, যার পরিকল্পনা, যার চিন্তা ফিকির, একটি পরিপূর্ণভাবে রূপ পেয়েছে কম্পিউটার বা ডিজিটাল কম্পিউটার হিসাবে। ইতিহাস তাকেই একমাত্র জনক হিসাবে ধরা হয় বা ধরে থাকে। চার্লস বেবেজ। আপনার প্রশ্ন আসতে পারে, কম্পিউটারের প্রতিষ্ঠাতার নাম কি? আপনি চার্লস বেবেজ নিশ্চিন্তায় আপনি উত্তর দিয়ে দিবেন। কেননা কম্পিউটার, আধুনিক কম্পিউটার, কম্পিউটার বলতে আমরা বুঝি আধুনিক কম্পিউটার, আবার আধুনিক কম্পিউটারের মূলত জনক হলেন চার্লস বেবেজ। তার গবেষণা বা তার চিন্তা বা পরিকল্পনা অনুযায়ী এই আধুনিক কম্পিউটারটি প্রতিষ্ঠিত হয়েছিল বা আবিষ্কার হয়েছিল। কম্পিউটার জন্মলগ্ন থেকে যদি আমরা এটাকে ভাগ করি, মানে কিভাবে কম্পিউটারটা আমাদের মাঝে আসে পরিপূর্ণভাবে, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে তিনটি ধাপে বা তিনটি স্তরে অতিক্রম করে কম্পিউটার আমাদের মাঝে আসছে। একটি হলো প্রাচীন যুগ। প্রাচীন যুগে তৈরি হয় অ্যাবাকাস, এই হলো অ্যাবাকাস মেশিন। এটার মাধ্যমে গণনা করা হয়, এটার মাধ্যমে গণনা করা হতো। এরপর আসেন, এটাকে গবেষণা করে আরো একটু আপডেট করা হয়েছে মধ্যযুগে, যেটার নাম ছিল প্যাসকেলাইন। প্যাসকেলাইনকে আরো একটু আপডেট করার জন্য দেখেন এই প্যাসকেলাইন আপডেট হয়েছিল অ্যাবাকাস থেকে মধ্যযুগে। এর ভিতরে আরো অনেক ধরনের যন্ত্র তৈরি হয়েছে। বাকি একটা স্তর, একটা পরিপূর্ণ রূপ পাই, সেই পরিপূর্ণ রূপ হিসেবে প্যাসকেলাইন একটি যন্ত্র, যেটির মাধ্যমে গণনার হিসাবগুলো করা হতো। এই প্যাসকেলাইনকে আরো একটু গবেষণা করে আরো অনেক ধরনের যন্ত্র তৈরি করা হয়। সর্বশেষ গিয়ে বিভিন্ন ধরনের চিপসেট বা বিভিন্ন ধরনের
আমাদের ট্রানজিস্টর গুলো দিয়ে একটি পরিপূর্ণ রূপ কম্পিউটার তৈরি হয়। আর সেটি তৈরি করেন চার্লস বেবেজ। চার্লস বেবেজকে কম্পিউটার আদি পিতা বা জনক বলা হয়। চার্লস বেবেজ, দ্য ফাদার অফ কম্পিউটার, অর্থাৎ ইনি হলেন চার্লস বেবেজ। তার মেধা, তার চিন্তা, তার গবেষণার ফল আজকের এই আধুনিক কম্পিউটার। আধুনিক যুগের কম্পিউটার, প্রথম যে কম্পিউটারটি তৈরি হয় সেই কম্পিউটার রূপ হলো এমন একটি বিশাল আকার ঘরের মধ্যে এটি তৈরি হয়েছিল। অর্থাৎ ডক্টর হারম্যানের আবিষ্কারের পরে কেটে গেল প্রায় 50 বছর, এবং তাদের পরিপূর্ণভাবে মেহনতে, অর্থাৎ জন মসলি এবং প্রেসপার একার্ট নামের দুই প্রতিভাবান ইঞ্জিনিয়ার প্রথম জন্মের ডিজিটাল কম্পিউটার তৈরি হাত দিলেন। পুরো 3 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে 1966 সালে মাঝামাঝি তারা সত্যি সত্যি তৈরি করে ফেললেন প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটার। তার নাম দেওয়া হলো ENIAC। অর্থাৎ আমরা যাকে বলেছিলাম চার্লস বেবেজকে যে তিনি কম্পিউটার আবিষ্কারক, হ্যাঁ তিনি কম্পিউটারের আবিষ্কারক অর্থাৎ কম্পিউটারের ফাদার। এটা এই জন্য যেহেতু ওনার গবেষণা, ওনার যে ওনার অর্থনৈতিক দুর্বলতার কারণে অথবা ওনার ওই সময় পুড়িয়ে যাওয়ার কারণে ওনার যে পরিকল্পনা, যে চিন্তা এবং যেই গবেষণা ছিল সেই গবেষণার পরিপূর্ণ রূপ দিয়েছিলেন জন মসলি এবং প্রেসপার প্রেসপার একার্ট। অর্থাৎ ওনারা দুজনেই তার গবেষণা অনুযায়ী পরিপূর্ণ একটি রূপ দিয়েছিলেন, যেটির নাম হলো ডিজিটাল কম্পিউটার বা আধুনিক কম্পিউটার। এবং এটির প্রথম নাম ছিল ENIAC। ENIAC-এর আকৃতি দেখেন, ENIAC-টা কেমন ছিল, কত বড় একটা ঘর, এটা পুরোটা কিন্তু ঘর। এই ঘরের মধ্যে যন্ত্রগুলো ছিল। কম্পিউটার ইতিহাস এলো এক নতুন অধ্যায়, অর্থাৎ ENIAC যখন আবিষ্কার হয়ে গেল, এই সূচনা হলো কম্পিউটার নতুন অধ্যায়। আর কম্পিউটারের নতুন অধ্যায় হিসেবে পুরো পৃথিবী নতুন করে জাগ্রত হতে শুরু করেছে। আমরা এখন যেসব কম্পিউটার দেখতে পাই, ENIAC তার চাইতে অত্যন্ত কম ক্ষমতা সম্পন্ন হলেও আকারে ছিল বড়। এখন একটা কম্পিউটার রাখার জন্য একটি ছোট্ট টেবিল যথেষ্ট, কিন্তু তখন ENIAC কম্পিউটারকে রাখার জন্য দরকার পড়তো 9 মিটার প্রস্থ আর 15 মিটার দৈর্ঘ্যের একটি ঘর। আর এর ওজন ছিল প্রায় 15 টন। অর্থাৎ ENIAC এর ওয়েট ছিল 15 টন। এটি চালানোর জন্য লাগতো 150 কিলোওয়াট বিদ্যুৎ। মজার ব্যাপার হলো কাজ করতে করতে এটি অসম্ভব রকমের গরম হয়ে যেত। তখন এটাকে মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে শীতল করার জন্য প্রয়োজন হতো। ENIAC ছিল বাল্ব নির্ভর কম্পিউটার, আর এতে 18,000 বাল্ব লাগানো ছিল। তবে আগেকার কম্পিউটার তুলনায় এটা ছিল দ্রুত গতি সম্পন্ন। প্রতি সেকেন্ডে প্রায় 5,000 গণনা কাজ করতে পারত। তার মানে আমরা ইতিহাস থেকে জানলাম কম্পিউটারের পেছনে যতগুলো যন্ত্র তৈরি হয়েছিল প্রত্যেকটি যন্ত্র ছিল গণনার কাজে। তো কম্পিউটারই হলো একটি বৃহৎ ক্যালকুলেটর। কম্পিউটার অপর নাম হলো কি? ক্যালকুলেটর। অর্থাৎ কম্পিউটার মূলত গবেষণার কাজ করে থাকে। তবে সেই গবেষণাটা আসলো কিভাবে, সেই গবেষণাটা আসলো কিভাবে, অর্থাৎ এই যে গবেষণাটা ফসল, ঠিক এই কম্পিউটার দিয়ে এখন মানুষ গবেষণা করে। একটা সময় মেধা দিয়ে তৈরি করেছে কম্পিউটার, এখন সেই কম্পিউটার দিয়ে গবেষণা করে বিভিন্ন দেশগুলোতে, বিভিন্ন গ্রহগুলোতে, এই যে আপনাদের রকেট যাচ্ছে, বিভিন্ন ধরনের ইয়েগুলো যাচ্ছে, এগুলো সবকিছু কম্পিউটারের মাধ্যমেই করা। তো প্রত্যেকটা জিনিস কাজ করে গণনার মাধ্যমে। কম্পিউটারের যে প্রোগ্রামগুলো তৈরি হয় সেটাও গণনার মাধ্যমে, কম্পিউটার যে কাজগুলো করা হয় সেটা গণনার মাধ্যমে। অর্থাৎ এটা ধরে নিতে পারেন আপনি এমন যে আপনি একটা ভিডিও দেখছেন। একটা ভিডিও বলতে কিছু নেই পৃথিবীতে, পৃথিবীতে ভিডিও বলতে কিছু নেই, বরং সবগুলো ফটো। আর সেই ফটোগুলোকে একটার উপর একটা রাখতে 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 অনেকগুলো ফটো যখন একসাথে প্লে করা হয়, যখন একটা পর একটা আসে দ্রুত গতিতে, তখন এটাকে মনে হয় যে এটি একটি ভিডিও। মূলত ভিডিও বলতে কোনো কোনো সিস্টেম নেই বা কোনো ওয়ে নেই, একমাত্র ফটো। আপনি যা কিছু দেখবেন, যা কিছু করবেন, আপনার কাছে মনে হচ্ছে যে ভিডিও। ভিডিও দিয়ে একটা শব্দ আপনাকে
বোঝানো হয়, মূলত সেই ভিডিও বলতে কিছু নয়, ওই প্রত্যেকটা ভিডিওতে লক্ষ লক্ষ ফটো দিয়ে সেই ভিডিওটার একটা অ্যানিমেশনের রূপ দেখানো হয়। ঠিক এইভাবে কম্পিউটারে আপনি যতগুলো কাজ করবেন, প্রত্যেকটা কাজ এভাবে গণনার মাধ্যমে আপনাকে কি করে, আউটপুটটা আপনাকে দেখায়। আপনি এখানে একটা কমান্ড দিয়েছেন যে এটাকার কালার করো, সেই কালারটা করার জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ কোডিং কোডিং এর কিছু ক্যালকুলেশন আছে, গণনা আছে। সেই গণনার মাধ্যমে আপনাকে এটি লাল কালার করে দেয়। আপনি এটার ফলাফল দেখতে পান, কিন্তু এটার কার্যক্রমটা কি, এটি কিভাবে কাজ করে সেটি কিন্তু আপনি দেখতে পান না। সেটি একমাত্র দেখতে পায় তারা যারা এটি তৈরি করেছেন, যারা কোডিং এর কাজ করেন, যারা সফটওয়্যার ডেভেলপ করেন, একমাত্র তারা দেখতে পান। কেননা ওখানে যে কোডিং কাজগুলো হয়, এই কোডিং কাজগুলো গণনার মাধ্যমেই হয়। তো আমরা বুঝতে পারলাম তার মানে হলো কম্পিউটার একটি ক্যালকুলেটর, এবং কম্পিউটারের সকল কাজগুলো এভাবে গণনার মাধ্যমেই করা হয়, যা আসলে আমরা বুঝতে পারি না, আমরা কেবল তার ফলাফল দেখতে পাই। এনিএকের বিশাল কম্পিউটার হওয়া সত্ত্বেও মানুষের এই জিনিস কেনার মতো সামর্থ্য বা রাখার মতো জায়গা থাকবে না বা হবে না, এই চিন্তা করে গবেষকরা এটাকে আরো পাওয়ারফুল এবং আরো ক্ষুদ্র আকারে এটি তৈরি করার পিছনে গবেষণা করতে করতে একটা সময় এইভাবে ট্রানজিস্টর এবং বিভিন্ন ধরনের চিপসেট গুলো দিয়ে আজকে আমার আপনার ল্যাপটপ বা আমার আপনার ডেস্কটপ বা আমার আপনার টেবিলের মধ্যে কম্পিউটার হিসেবে যে একটা ডিভাইস আমরা দেখতে পাই, সেটার আমরা পরিপূর্ণতা দেখতে পাই এইভাবে বা এই কারণে যে তারা এটাকে গবেষণা করে ছোট আকারে আমাদের হাতে পৌঁছে দেওয়ার একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের বাস্তবায়ন হলো আমার আর আপনার সামনে যে কম্পিউটারটি আছে, যে ল্যাপটপটি আছে সেটি। যদি এটি তৈরি করা না যেত, সিলিকন অথবা ট্রানজিস্টার, আইসি, ইন্ডিকেটর এগুলো যদি না তৈরি হতো, তাহলে মনে হচ্ছে যে আমার আপনার কম্পিউটার শেখা হতো না, বা বিশ্বের যে আধুনিক বা বিশ্বকে জানার বা বিশ্বকে ছোঁয়ার অথবা বিশ্বকে দেখার সেই স্বপ্ন আমাদের কখনো পূরণ হতো না। কম্পিউটার ইতিহাস জানলাম, কম্পিউটারটা কিভাবে গবেষণার মাধ্যমে আমাদের মাঝে আসলো, কখন থেকে কম্পিউটার কার্যক্রমটা শুরু হয়েছে, দেন কম্পিউটারের জনক কে, কম্পিউটারটা কি কি জিনিসগুলো দিয়ে তৈরি, সেটা আমরা জানলাম। এবার আসেন, কম্পিউটারকে যদি আপনি বিভক্ত করেন, শ্রেণী ভাগে বিভক্ত করেন, তাহলে দেখতে পাবেন যে আপনি কম্পিউটার অনেক ক্যাটাগরি হয়। নাম্বার ওয়ান অ্যানালগ, নাম্বার টু ডিজিটাল, নাম্বার থ্রি হাইব্রিড। আবার যদি আপনি ডিজিটালটাকে ধরেন, তাহলে ডিজিটাল মধ্যে আবার পাবেন চার ধরনের, যেমন সুপার, মেইন ফ্রেম, মিনি ফ্রেম, মাইক্রো। আবার মাইক্রোটাকে যদি আপনি আরো ইয়েতে খুঁজতে যান, তখন দেখতে পাবেন যে ল্যাপটপ, নোটবুক, পামটপ, এগুলো এগুলো হলো কম্পিউটার বিভক্ত। অর্থাৎ আমার আপনার মাঝে যে কম্পিউটারটা আমরা দেখতে পাই সেটা হলো মাইক্রো, আর মাইক্রোটা আসছে ডিজিটাল থেকে, আর ডিজিটাল আসছে কম্পিউটার থেকে। কম্পিউটারের তিন ক্যাটাগরি, সাধারণত মেইনলি তিনটা ক্যাটাগরি: অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। অ্যানালগ, হাইব্রিড এগুলো মূলত আমাদের অন্যান্য কাজগুলোতে ব্যবহার করা হয়। অন্যান্য কাজগুলো বলতে আমাদের আমাদের রকেটগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। তারপরে আমাদের বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে, স্যাটেলাইট গুলো আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। আমাদের যে প্লেন গুলো ইয়ে করে, এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। যে সকল কম্পিউটার গুলো, এগুলো হলো আমাদের অ্যানালগ এবং হাইব্রিড কম্পিউটার। দেন ডিজিটাল কম্পিউটারের মধ্যে আমার ল্যাপটপ, আমার ডেস্কটপ, আমার মোবাইল, আমার নোটবুক, এগুলো। আবার এখানের মধ্যে থেকে কিছু কিছু আছে আমরা যে মেডিকেলের মধ্যে যে আমরা এমআরআই করি, ইসিজি করি, আলট্রা করি, এগুলো কিন্তু কম্পিউটার অন্তর্ভুক্ত। তো এগুলো কম্পিউটার হিসাবে কাজ করে। হয়তো আমরা বলি এটা টেস্টে, মূলত এগুলো সব কিছু কম্পিউটার অন্তর্ভুক্ত। তো আমরা বুঝতে পারলাম আসলে কম্পিউটার জগৎটা কিভাবে আসলো, এবং কম্পিউটার কোন কোন জিনিসগুলোকে কম্পিউটার বলা হয়, বা আমরা মূলত যা দেখি, যেটি ফলাফল বের করে সেটি হলো আমার কম্পিউটার। এবং কম্পিউটারের বিভক্ত অনুযায়ী শ্রেণী হিসাবে যে বিভক্ত, এক এক শ্রেণীর এক একটি কাজ।
আমরা যে ডিজিটাল কম্পিউটারটা দেখি, যদি আমার কম্পিউটারের অফিস সেটআপ থাকে, যেটাকে আমরা ডেস্কটপ কম্পিউটার বলি বা ডেস্কটপ সেটআপ বলি, এই ডেস্কটপ সেটআপটা আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন, সাধারণত এই সেটআপ গুলো এই পণ্যগুলো দিয়ে, এই ডিভাইস গুলো দিয়ে হয়ে থাকে। যেমন একটা কম্পিউটারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা মনিটর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা সিপিইউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাউস কিবোর্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা স্পিকার আছে। তো এই সাধারণত ম্যাক্সিমাম কম্পিউটার ওয়ালাদের কাছে এই ডিভাইস গুলোই থাকে। যদি বলেন যে আমি তো মাঝে মধ্যে আরো অতিরিক্ত কিছু ডিভাইস দেখি, হ্যাঁ আপনি সেগুলো দেখতে পারবেন। সেটা হলো পরিপূর্ণ সেটআপ। কম্পিউটারের ডেস্কটপে সাধারণত এই পণ্যগুলো থাকে। এবং এই সকল যে ডিভাইস গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ডিভাইস গুলো আবার আরো ক্ষুদ্র আকারে আমার আর আপনার মাঝে যে ল্যাপটপ পরিচিত, সেই ল্যাপটপটাই হলো ডেস্কটপের একটি ক্ষুদ্র ভার্সন। ডেস্কটপের মধ্যে আপনি মনিটর দেখতে পাচ্ছেন, ঠিক ল্যাপটপের মধ্যেও পাবেন। ডেস্কটপের মধ্যে আপনি সিপিইউ পাচ্ছেন, এই সিপিইউটাকে আরো ক্ষুদ্র আকার করে দেখেন, কিবোর্ডের নিচে সেট করে দেওয়া হয়েছে। ডেস্কটপের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্পিকার, ঠিক আপনার ল্যাপটপের মধ্যেও এই জায়গার মধ্যে আপনার স্পিকার পাবেন। ল্যাপটপের মধ্যে দেখতে পাচ্ছেন মাউস এবং কিবোর্ড, আপনি কিবোর্ড ল্যাপটপের মধ্যেও, ডেস্কটপের মধ্যে যেমন ছিল তেমন ল্যাপটপের মধ্যে কিবোর্ডটা পাবেন, আবার এখানে মাউসও পাবেন। এক কথায় এখানে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবকিছু এখানে ক্ষুদ্র আকারে সেট। ফলে দেখা গেছে আমি একটা ল্যাপটপ নিয়ে আমার বাসায়, আমার অফিসে এবং যেই কোনো জায়গাতে বসে আমি কাজ করতে পারছি। আমার আমার ডেস্কের উপর রেখে, অথবা আমি বাইরে ঘুরতে গেলাম আমার রানের উপর রেখে, অথবা আমার সিটের উপর রেখে, অথবা যেই কোনো জায়গায় যাই না কেন সেখানে গিয়ে আমি আমার ল্যাপটপে কাজটা করতে পারছি। বাট আমি কিন্তু ডেস্কটপে সেটা করতে পারবো না, কেননা ডেস্কটপ আমার ডেস্কের উপর থাকবে, ডেস্কটপ আমার টেবিলের উপর থাকবে, ডেস্কটপ আমার কোন একটা অফিস সাইটের উপর থাকবে, যেটা যেটা নিয়ে বহন করা সহজ নয়। বরং এটি একটা নির্দিষ্ট জায়গাতে ফিক্স থাকে, সেখানে গিয়ে আমাকে কাজ করতে হয়। বাট ওই কাজগুলোই আমি ল্যাপটপের মাধ্যমে যে কোনো জায়গাতে গিয়ে নিয়ে করতে পারবো। এখন দেখেন, এই যে যন্ত্রগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যন্ত্রগুলোকে বলা হয় হার্ডওয়্যার। এই যন্ত্রকে কি বলা হয়? হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটার মূলত দুইটি সাইটকে নিয়ে বা দুটির সমন্বয়ে, দুটি বিষয়ের উপর অথবা দুটি সাইটের উপর অথবা দুটি জিনিসের উপর সমন্বয়ে কম্পিউটারটা পরিপূর্ণ রূপ পায়। একটি হলো হার্ডওয়্যার, আরেকটি হলো সফটওয়্যার। হার্ডওয়্যার বলা হয় কম্পিউটারের যন্ত্রপাতিকে। মানব দেহ হিসেবে যদি আমরা আলোচনা করি, তাহলে হার্ডওয়্যার হলো মানুষের যন্ত্র, হাত পা মাথা চোখ ইত্যাদিগুলো। আর সফটওয়্যার হলো মানুষের রূহ, যে রুহটা দেখা যায় না, বাট এটার কার্যক্ষমতা আমরা অনুভব করি। ঠিক হার্ডওয়্যার যন্ত্রপাতিগুলো আমরা দেখতে পাই, এটা নষ্ট হয়ে গেলেও যেমন দেখতে পাবো, ভালো থাকলেও তেমন দেখতে পারবো। কিন্তু এটার ভিতরের শক্তিটাকে যদি আমরা অবজার্ভ করি, বা এটার ভিতরের শক্তিটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সেই সফটওয়্যারটা কি? সেই সফটওয়্যারটা হলো আমার কোডিং। সেই সফটওয়্যারটা হলো আজকে আমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা। সেই সফটওয়্যারটা হলো আমার ইন্টারফেসের মধ্যে যা কিছু প্রদর্শন হবে, ওই প্রদর্শন হওয়ার যে সকল কার্যক্রমগুলো, এগুলো হলো আমার সফটওয়্যার। সফটওয়্যার অনেক ধরনের আছে। আজকে জুম আছে বলে আপনার কম্পিউটারে আপনি জুমের মাধ্যমে ক্লাস করতে পারছেন। কিন্তু জুম যদি না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? আজকে মেসেঞ্জার আছে বলে আপনি সিক্রেট গ্রুপটাতে যুক্ত আছেন, দেন লিঙ্কটা দেওয়ার সাথে সাথে আপনি সেই গ্রুপে লিঙ্ক ক্লাসে যুক্ত হতে পেরেছেন। যদি আপনার কাছে সেই সফটওয়্যারটা না থাকতো তাহলে আপনি কিভাবে করতেন? এভাবে প্রত্যেকটা সফটওয়্যার যদি আমার কম্পিউটারে আমার মোবাইলে থাকে, তাহলে আমার পক্ষে কাজ করা সহজ। দেন আমার কাছে যদি না থাকে, তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। সো আমাকে অবশ্যই যে সকল সফটওয়্যার গুলোতে কাজ করতে হবে, ওই সকল সফটওয়্যার গুলো ইন্টারনেট থেকে হোক অথবা অন্য কারো থেকে কালেকশন করে হোক, আমার কম্পিউটার মধ্যে সেট আপ করতে হবে। সফটওয়্যার অনেক ধরনের হয়, জুম একটা বলেছিলাম, তারপর মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এভাবে প্রত্যেকটা
সফটওয়্যারই আমার বিভিন্ন ভাবে কাজ করে থাকে। তাহলে হার্ডওয়্যার কি কি থাকে? হার্ডওয়্যার এই যন্ত্রপাতি গুলোকে হার্ডওয়্যার বলা হয়। এই যন্ত্রপাতি ব্যতীত আরো কিছু সাপোর্টিং বা সাপোর্ট ডিভাইস আছে, সেগুলো আমরা একটু আলোচনা করি। হার্ডওয়্যার পরিচিতি, সিপিইউ। কম্পিউটারে অনেকগুলো যন্ত্রের মধ্যে থেকে একটা মেইন একটি যন্ত্র বা ডিভাইস, যেটির নাম হলো সিপিইউ বা সিপিইউ। এই সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ এটি হলো মূল, যেটি যেটিকে মূল কেন্দ্র বলা হয়, সেন্টার বলা হয়। দেন সেটি প্রসেস করে বিভিন্ন ভাবে, বিভিন্ন ধাপে। এটার উপর দিয়ে দেখা যায় একটা বক্স, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেকগুলো যন্ত্র থাকে। যেমন এটার গতি বাড়ানোর জন্য র্যাম, এটা মেমোরি রাখার জন্য হলো হার্ড ডিস্ক, এভাবে মেমোরিটাকে তার মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান, এইভাবে আরো অনেক ধরনের যন্ত্রপাতি গুলো এই বক্সের মধ্যে সেট আপ করা থাকে। এটির নাম হলো সিপিইউ। সিপিইউর ভিতরে কি হবে না হবে এটি যদি আপনি স্ক্রিনে দেখতে চান, সেই স্ক্রিন, যে ডিভাইস গুলো আছে এগুলোকে বলা হয় মনিটর। মনিটর আবার সাধারণত দুই ভাবে হয় বা দুই ক্যাটাগরির হয়। একটি হলো সিআরটি, আরটা হলো এলসিডি বা এলইডি। সিআরটি হলো আগের যুগের মনিটর, এটা এখন খুব কমই পাওয়া যায়। কিন্তু এলসিডি বা এলইডি এখন সব জায়গাগুলোতে, ম্যাক্সিমাম অফিস আদালতগুলোতে আপনি এলসিডি বা এলইডি পাবেন। আপনার সিপিইউর মধ্যে কি হচ্ছে না হচ্ছে, যদি আপনি কোনো কিছুকে নির্দেশ করতে চান, তাহলে আপনাকে যে ডিভাইসটি ব্যবহার করতে হবে সেটির নাম হলো মাউস। মাউসের মাধ্যমে আপনি যেই কোনো কাজ নির্দেশ করতে পারবেন। কাট, কপি, পেস্ট, ডিলেট, ওকে, রিনেম, চেঞ্জ, সব কাজগুলো আপনি মাউসের মাধ্যমে নির্দেশনা করতে পারবেন। এক কথায় বলতে পারেন, মাউস হলো কম্পিউটারের হাত। মাউস হলো কম্পিউটারের হাত। আপনি যদি কম্পিউটার ভিতরে কোনো কিছু লিখতে চান, যেমন আমি এখানে কিছু লিখতে চাই, তাহলে সেই লেখাটা মাউস দিয়ে লিখতে পারবেন না, বরং সেটির জন্য আপনাকে আরেকটা ডিভাইস ব্যবহার করতে হবে, সেটির নাম হলো কিবোর্ড। কিবোর্ড অর্থাৎ যে বোর্ডটার মধ্যে চাবি রয়েছে। কিসের চাবি? বর্ণমালার চাবি। যে বর্ণমালা গুলো আমার বিভিন্ন বাটন গুলোতে কি করা আছে, সেট করা আছে। যেই বাটনে আমি ক্লিক করব, ঠিক ওই বাটনটার বর্ণগুলো আমার স্ক্রিনে ভেসে আসবে। এটির নাম হলো কিবোর্ড। কিবোর্ডের পরে আসেন, আপনি যদি স্ক্রিনে দেখতে পান, সেই স্ক্রিনে দেখাকৃত ভিডিওগুলোর আপনার সাউন্ড শোনার প্রয়োজন হতে পারে। এই জন্য আপনাকে আরেকটা ডিভাইস ব্যবহার করতে হবে, যেটির নাম হলো স্পিকার। স্পিকারের সাহায্যে আপনি লাউড ভাবে আপনার শব্দগুলো শুনতে পাবেন। আর যদি আপনি পার্সোনাল ভাবে শব্দ শুনতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হেডফোন। হেডফোন কানে লাগিয়ে আপনি ব্যক্তিগতভাবে সাউন্ড শুনতে পাবেন। আর যদি আমভাবে সবাইকে নিয়ে যদি শুনতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে স্পিকার। নেক্সট আসেন স্ক্যানার। স্ক্যানার বলা হয় আপনার একটা ফটো অথবা আপনার একটা স্বাক্ষর আপনি স্ক্যান করে কম্পিউটারের ভেতরে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে স্ক্যানার। এই হলো স্ক্যানার। আসেন, কোন একটা ফটো যদি আপনি স্ক্যান করেন অথবা কম্পিউটারের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন, কোনো দরখাস্ত, কোনো কাজ আপনি করে থাকেন, সেটা যদি কাগজের মাধ্যমে প্রিন্ট আউট করতে চান, তাহলে আপনাকে যে ডিভাইসটি ব্যবহার করতে হবে, সেই ডিভাইসটির নাম হলো প্রিন্টার। প্রিন্টার অনেক ক্যাটাগরির হয়ে থাকে। কালার আছে, লেজার আছে, সাদা কালো আছে, এভাবে অনেক ক্যাটাগরি হয়। তো এই একটা নর্মাল আপনাকে একটা প্রিন্টার দেখালাম, আপনি কালার প্রিন্টার বা আপনি যখন কাজ করবেন তখন আপনি নানান ধরনের প্রিন্টার গুলো পাবেন। দেন যাচাই বাছাই করে কোনটাই বেস্ট হবে, কোনটা নষ্ট কম হবে, কোনটা দীর্ঘায়ু হবে, ওই যন্ত্রটাই আপনি কেনার চেষ্টা করবেন। সর্বশেষ আসেন ইউপিএস, অর্থাৎ আপনার বাসায় বিদ্যুৎ চলে গেছে। বাসায় বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনি যত সময় পর্যন্ত বিদ্যুৎ না আসবে, তত সময় পর্যন্ত কিন্তু কাজ করতে পারবেন না। কেননা এই কম্পিউটার চলবেই বিদ্যুতের সাহায্যে। সুতরাং বিদ্যুতের বিকল্প হিসাবে সাময়িক সময় যাতে আপনি কম্পিউটারটা চালাইতে পারেন,
এর জন্য আপনাকে আরেকটি ডিভাইস ব্যবহার করতে হবে, যেটির নাম হলো ইউপিএস, ইউনিট পাওয়ার সাপ্লাই। যেই পাওয়ারটা সংরক্ষণ করে ব্যাটারিতে, সেটি আপনার পিসিতে সাপ্লাই করবে, অর্থাৎ কারেন্ট থেকে সে সংগ্রহ করবে বিদ্যুৎ, সেভ করবে, দেন এখান থেকে সাপ্লাই করবে হলো কম্পিউটারের মধ্যে। তো সাধারণত একটি ফুল সেটআপের কম্পিউটারের বিষয়বস্তু বা যে সকল ডিভাইস গুলো আমাদের প্রয়োজন, ওই সকল ডিভাইস গুলো আলোচনা করা হয়েছে। নেক্সট আসেন, সফটওয়্যার কি আপনাদেরকে বলেছিলাম, দেখেন এগুলো হলো সফটওয়্যার। এছাড়া আরো লক্ষ লক্ষ সফটওয়্যার আছে, এক এক সফটওয়্যার এক একটা কাজ। আপনি যে সফটওয়্যার দিয়ে যে কাজটি করতে চান, অবশ্যই ওই সফটওয়্যারটা আপনার কম্পিউটার ইনস্টল থাকা লাগবে। নেক্সট আসেন, কম্পিউটার ওপেন করার পদ্ধতি। কিভাবে কম্পিউটারটা আপনি ওপেন করবেন? আপনি তো কম্পিউটার পারেন না, কিন্তু আপনাকে যখন কম্পিউটার চালাইতে দেওয়া হলো, আপনার প্রথম কাজই হলো, প্রথম স্টেপটাই হলো কম্পিউটার অন করা। সেই কম্পিউটার অন করবেন কিভাবে বা ওপেন করবেন কিভাবে? খুবই সহজ। প্রথমে আপনি বিদ্যুতের লাইন দিবেন, যদি বিদ্যুতের লাইন অফ করা থাকে, অর্থাৎ আপনার যে সুইচ বক্স আছে সেটা আপনি করবেন। অন করার পরে আপনার যদি ওই কম্পিউটারের সাথে ইউপিএস থাকে, সেই ইউপিএস এর সামনে এই ধরনের একটা সুইচ থাকবে। ওই সুইচে আপনি ক্লিক করে ধরে রাখলে অন হয়ে যাবে, আবার অনেক সময় ক্লিক করে ছেড়ে দিলে অন হয়ে যায়। এক একটা ইউপিএস এর এক একটা ক্যাটাগরি, আপনি দেখলেই বা টিপ দিলেই বুঝতে পারবেন এটা কোন ক্যাটাগরি। এরপর আসেন সিপিইউ, অর্থাৎ আমরা যে সিপিইউটা দেখেছিলাম, এই সিপিইউর উপরে, ডানে অথবা সামনে কোনো একটা সাইডের মধ্যে এইভাবে পাওয়ার সুইচ থাকবে, এইভাবে পাওয়ার সুইচ থাকবে। কোনোটার মধ্যে লোগোটা থাকবে, আবার কোনোটার মধ্যে এইভাবে লেখাও থাকবে। লেখা থাকুক আর না থাকুক, এই ধরনের একটা বাটন যদি পেয়ে থাকেন, আপনাকে বুঝে নিতে হবে এটি পাওয়ার। দেন এটির মাধ্যমে কম্পিউটারটা অন করা হয়। আপনি এটিতে টাচ করবেন কলিং বেলের মতো, টিপ দিয়ে ধরে রাখবেন না, টিপ দিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে কম্পিউটারটা আস্তে আস্তে জাগ্রত হবে। জাগ্রত মানে কি? জাগ্রত মানে হলো কম্পিউটারটা যখন বিদ্যুতের লাইন না পায়, তখন কম্পিউটারটা ঘুমন্ত অবস্থায় থাকে। আর যখন কম্পিউটারটা বিদ্যুতের সংস্পর্শ পায়, তখন আস্তে আস্তে এক ডিভাইস থেকে আরেক ডিভাইস, এক ডিভাইস থেকে আরেক ডিভাইস, প্রত্যেকটা ট্রানজিস্টর, প্রত্যেকটা সিলিকন, বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে, আপনার বিভিন্ন ধরনের সাপ্লাই করার যতগুলো সাইড আছে, প্রত্যেকটা সাইডের মধ্যে যখন বিদ্যুৎটা সাপ্লাই করা হয়, এরপরে গিয়ে প্রত্যেকটা সিলিকনের ট্রানজিস্টরের কাজগুলো তখন স্ক্রিনে ভেসে আসে। এই জন্য টাচ করার পরে কিছু সময় অফ অন করতে হয়। আপনি যদি টাচ করে ধরে রাখেন, তাহলে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরপরে আবার সাপ্লাইটা অফ হয়ে যাবে। এর জন্য আপনাকে টাচ করে ছেড়ে দিতে হবে, দেন কিছু সময় অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করব? যাতে আমার প্রত্যেকটা যন্ত্রের মধ্যে বিদ্যুৎ হিট করে, এবং বিদ্যুৎ হিট করার পরে এটির পাওয়ার বা এটির কার্যক্ষমতা আমার স্ক্রিনে ভেসে আসবে। আমার স্ক্রিনে কিভাবে ভেসে আসবে দেখেন, আমার যখন কম্পিউটারটা অন হয়ে যাবে, তখন কিন্তু আমার স্ক্রিনটা এইভাবে ভেসে আসবে। আমি তখন আমার স্ক্রিনটা এইভাবে দেখতে পারবো। যখন আমার স্ক্রিনটা এইভাবে ভেসে আসবে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম আমার কম্পিউটারটা অন হয়ে গেল। কম্পিউটার অন করা কমপ্লিট। কম্পিউটার অন পর্যন্ত আমি আজকের ক্লাসে বুঝতে পেরেছি। তাহলে পরের স্টেপটা কি? পরের স্টেপ হলো আমি এখন কি করতে চাই, আমার এখন কি করণীয়, এই কাজগুলো আমাকে জানতে হবে। আমার এখন করণীয় হলো কম্পিউটার স্ক্রিন কেমন সেটা দেখলাম, কম্পিউটারের বিভিন্ন ধরনের অ্যাপস গুলো যে থাকে সেটাও আমি দেখলাম, যেগুলো আমার কম্পিউটার সেট আপ করা আছে। কিন্তু এটার পরেও আমার কম্পিউটারে একটা পরিচয় আছে, পরিচিতি আছে। পরিচয় বা পরিচিতি, এর পূর্বে আমাকে একটু ভিন্ন সাইডে যেতে হবে। ভিন্ন সাইড মানে হলো হাতের আঙ্গুলের পরিচিতি। কেন হাতের আঙ্গুলের পরিচিতি নেব? এই কারণে হাতের আঙ্গুল পরিচিতি নেব, যেহেতু আমি কম্পিউটার কাজ করব হাত দিয়ে, যেহেতু আমার সকল কাজগুলো হাত দিয়ে হবে, এবং প্রত্যেকটা আঙ্গুলের এক একটা জায়গাতে কাজ করে থাকে, সুতরাং হাতের আঙ্গুলের নামগুলো যদি আমার জেহেনে না থাকে,
আমি যদি আপনাকে বলি লেফট আঙ্গুল, আমি যদি আপনাকে বলি রাইট আঙ্গুল, আমি যদি আপনাকে বলি যে আপনার অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধা, কনিষ্ঠা, এক একটা আঙ্গুলের নাম বলি, দেন সে আঙ্গুলের নাম যদি আপনি জানা না থাকে, তাহলে কিন্তু আপনাকে আমি বুঝাইতে অক্ষম হব বা আমার সময় লাগবে বেশি। আমি যদি আপনাকে আঙ্গুলের পরিচয় বলে দিতে পারি, তখন আমি আপনাকে বলতে পারবো যে রাইট হ্যান্ডের তর্জনী আঙ্গুল দিয়ে প্রেস করুন টপ লাইনে, তখন কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন। তাহলে কিভাবে হাতের পরিচয় গুলো জানবো? হাতের আঙ্গুলের পরিচয়ের মধ্যে থেকে আপনার এই আঙ্গুলটি আছে বৃদ্ধাঙ্গুল, এটি হলো তর্জনী আঙ্গুল, এটি হলো মধ্যম আঙ্গুল, এটি হলো অনামিকা আঙ্গুল, দেন এটি হলো কনিষ্ঠ আঙ্গুল। দুই হাতের সেম, অর্থাৎ ডান হাতে যেভাবে পরিচিতি আছে এভাবে বাম হাতে। আসেন এবার, আমি যেহেতু কাজ করব কম্পিউটারে, বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে, এবং সেই স্ক্রিনের প্রোগ্রামগুলোকে বিভিন্ন ধরনের নির্দেশ করা লাগতে পারে আমার। যেমন নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করি মাউস, মাউসকে আমরা হুকুম করি, তখন মাউস সে কাজটি করে দিতে পারে। আর মাউসকে হুকুম করার জন্য অবশ্যই মাউসের ব্যবহার পদ্ধতি আমাদের জানা থাকা আবশ্যক। মাউসের ব্যবহার পদ্ধতিটা কেমন দেখেন? মাউস ব্যবহার পদ্ধতি: রাইট ক্লিক, লেফট ক্লিক, স্ক্রল হুইল, 2x ক্লিক, বডি। দেখেন, আমার এখানের মধ্যে চারটা পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই চারটার বাইরে এই কোণে দেখেন ছোট্ট একটা ইয়ে দেখা যাচ্ছে। এই জায়গার মধ্যে ছোট্ট একটা মাউসের অপশন দেখা যাচ্ছে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটার নাম হলো লেফট ক্লিক, এটি হলো কেবল, এটার নাম হলো রাইট ক্লিক, যে উপরে একটা চাকা দেখতে পাচ্ছেন এটি হলো স্ক্রল বাটন বা স্ক্রল হুইল, যেটার মাধ্যমে আমরা এই যে পেজের উপরে নিচে যেতে পারি। আর যদি কোনো একটা কমান্ডে আমরা ক্লিক করতে চাই, তাহলে আমরা এটার মাধ্যমে ক্লিক করবো। এই সাইডে একটা, এই যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডির নিচে একটা কলিং বেলের মতো একটা বাটন আছে, আপনি উপর থেকে চাপ দিলে কলিং বেলটা নিচের দিকে প্রেস করবে। তা আপনি যেমন এই জায়গার মধ্যে ক্লিক করতে চান, আমি মাউসটাকে এই জায়গাতে নিয়ে গেলাম, ক্লিক করলাম, তখন আমার এই জায়গার কি কি কাজ সেটা ওপেন হয়ে যাবে। আবার ক্লিক করলে এটি চলে গেল। এভাবে যদি আমি এটার উপর রাইট বাটন ক্লিক করি, তখন আমার একটা কমান্ড চলে আসবে রাইট বাটনে। রাইট বাটন মিন মোর অপশন, রাইট বাটন মিন মানে কি? মোর অপশন। আমি যদি যেই কোনো জায়গাতে রাইট বাটন ক্লিক করি, তখন মূলত আমার মোর অপশন, মানে আমি এটার মধ্যে কি কি কাজ করতে পারবো, এটার উপর রাইট বাটন ক্লিক করলে তখন আমার চলে আসবে। এভাবে আমি যেই জায়গার মধ্যে আমার যেই কোনো কাজ, অর্থাৎ একাধিক কাজ আমি দেখতে চাই, সেই কাজগুলো রাইট বাটনের মাধ্যমে দেখতে পারবো। যেমন এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করলাম, ফলে দেখা গেছে এই ফাইলের মধ্যে আমরা যা যা করতে পারবো সবকিছু মোর অপশন হিসেবে শো করেছে। কিন্তু আমি যখন ক্লিক করব তখন কিন্তু কিছু হচ্ছে না। ক্লিক, শুধু ক্লিক করলে আমার অ্যাপস গুলো, আমার লেখাগুলো, আমার বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো শুধুমাত্র সিলেক্ট হবে, ওয়ান ক্লিকে সিলেক্ট, টু ক্লিকে ওপেন। যেমন আমি এটির উপর ডাবল ক্লিক করলাম, ফলে দেখা গেছে এটি ওপেন হয়ে গেছে। আবার যদি আমি এটির ক্রস বাটন ক্লিক করি, এটি আমার বন্ধ হয়ে গেল। তো কোনো কোনো অ্যাপ, কোনো কোনো অ্যাপস আছে, কোনো কোনো সফটওয়্যার আছে, কোনো কোনো ফাইল আছে, আপনাকে ওপেন করার জন্য ডাবল ক্লিক করতে হবে। আবার কোথাও কোথাও কমান্ড আছে, ওয়ান ক্লিকে এটি ওপেন হবে, ওয়ান ক্লিকে সেটি সিলেক্ট হবে বা কাজ হবে। আমরা মূলত মাউসের যেই কোনো সাইট গুলোতে আমরা যাই না কেন, সেটা আমাদেরকে মোর অথবা সিলেক্ট, ক্লিক, ক্লিক মানে বাম পাশের সুইচ, আর মোর মানে হলো ডান পাশের সুইচ, আমাকে ক্লিক করতে হবে। আমি যদি আমার মাউস পয়েন্টারটাকে এটার উপরে ক্লিক করি, তখন কিন্তু এটা সিলেক্ট হলো দেখেন। আর যদি এটাতে ক্লিক করি, তখন কিন্তু এটা সিলেক্ট হলো। কিন্তু আমি যখন কোনো একটার মধ্যে ডাবল ক্লিক করব, তখন কিন্তু আমার এটি ওপেন হয়ে যাবে। যেমন এটির উপর আমি ডাবল ক্লিক করেছি, ডাবল মিন দুইবার, দুইবার যদি আমি পর পর ক্লিক করি, তখন এটি ওপেন হয়ে গেল। আবার যদি দেখেন ডান পাশে একটা ক্রস বাটন আছে, এই ক্রস বা ক্লোজে যদি আমি ক্লিক করি, ওয়ান ক্লিক, টু ক্লিক না, তাহলে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। তার মানে ক্লিক, এই ক্লিকটা এক এক জায়গায় এক এক ধরনের কাজ করে থাকে। কোথাও ওয়ান ক্লিকে কাজ করে, কোথাও টু ক্লিকে ডাবল ক্লিকে কাজ করে,
আবার কোথাও ট্রিপলে কাজ করে। ট্রিপলে কেমন কাজ? কিছু কিছু কাজ আছে এমন যেগুলো ট্রিপলে কাজ করতে হয়, যেমন সিলেকশনের বিষয় আছে, তখন ট্রিপল ক্লিক করতে হয়। তো এটি কিভাবে করবো সেটা সামনে আসতেছে। এরপর আসেন সামনে যে চাকাটা, এটির মাধ্যমে আমি পেজের উপর দিকে নিচের দিকে যেতে পারবো। ডান পাশে যেটি আছে সেটা হলো মোর, অর্থাৎ এটির মধ্যে আমি মোর মোর আরো যে সকল কাজগুলো করতে পারবো সেটি আনার জন্য আমাকে রাইট বাটন ক্লিক করতে হয়। ঠিক ওই ফাইল, ওই অ্যাপ, ওই সফটওয়্যার, ওই পিকচার উপরে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে, তবেই ওই পিকচারে যত ধরনের কাজগুলো আরো করা যাবে সেটি দেখা যাবে। মাউসটাকে যদি আপনি ধরেন, যদি মাউস ধরেন, এটা হলো মাউসের পরিচিতি জানলাম। নিচের দিকে আসলেন দেখবেন যে মাউস হাত রাখার পদ্ধতি আছে, খুব সিম্পল, কোনো ধরনের চাপ না। একটা হলো আমি যদি কারো ঘাড়ের উপরে হাত দিই, সে হাতটা যদি আমার আলতো ভাবে থাকে, তাহলে যার ঘাড়ের মধ্যে আমি হাত দিয়েছিলাম সে কিন্তু ভারী অনুভব করবে না এবং সে কষ্টদায়ক বোধ করবে না। কিন্তু আমি যদি আমার ওই হাতটাকে এমন ভাবে চাপ দিয়ে রাখি, তখন কিন্তু সে তার কাঁধটাকে ভারী মনে করবে এবং সে কষ্ট অনুভব করবে। ঠিক আমার মাউসটার বিষয়টা হলো এমন, আমার মাউসটার মধ্যে চাপ দেওয়া যাবে না, আলতো ভাবে আমাকে এইভাবে ধরে রাখতে হবে। এইভাবে যখন আমি ধরে রাখবো, তখন আমার মাউসটা দিয়ে আমি যে কোনো কাজ করতে পারবো। এভাবে ধরে যদি আমি ডান দিকে মাউসটাকে টান দিই তাহলে ডান দিকে যাবে, বাম দিকে টান দিলে বাম দিকে যাবে, সামনের দিকে টান দিলে সামনের দিকে যাবে, পেছন দিকে টান দিলে পেছন দিকে আসবে। কি আসবে? মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার মানে হলো মাউসের অ্যাসিস্ট্যান্ট বা মাউস ম্যানেজার, বা মাউসের ভিতরগত যে কাজ করে যে ম্যানেজারটি আছে, সেই ম্যানেজারটির নাম হলো কার্সর। এই কার্সর ডান দিকে বাম দিকে যাবে তখন যখন আপনি মাউসটাকে ডান দিকে বাম দিকে মুভ করবেন। যখন মুভ করবেন তখন মাউসের ভিতরে যে অ্যাসিস্ট্যান্ট আছে, মাউস অ্যাসিস্ট্যান্ট বা মাউস পয়েন্টার, এটিও মুভ হতে থাকবে। আবার ডান দিকে দরকার ডান দিকে ক্লিক করলাম, বাম দিকে যাওয়া দরকার বাম দিকে ক্লিক করলাম, নিচের দিকে ডান দিকে মাঝখানে যেখানে মন চায় সেখানে আমি নিয়ে যেতে পারবো, ক্লিক করে নয়, জাস্ট মাউসটাকে ক্লিক যেখানে দরকার হবে সেখানে ক্লিক করব, রাইট ক্লিক যেখানে দরকার হবে সেখানে রাইট ক্লিক করব। কম্পিউটার ইতিহাস জানলাম, ওপেন কিভাবে করে সেটা জানলাম, যন্ত্রপাতি সম্পর্কে জানলাম, কম্পিউটার স্ক্রিনটা কেমন সেটা দেখলাম, মাউসটাকে কিভাবে মুভমেন্ট করে সেটা বুঝলাম, মাউসের উপর হাত কিভাবে রাখে সেটাও জানলাম, হাতের আঙ্গুলের নামগুলো জানলাম। এবার আমার পালা শুরু, প্রোগ্রাম ওপেন করা। প্রোগ্রাম দ্বিতীয় ক্লাসে দেখা যাচ্ছে, কিন্তু আজকের ক্লাসে আমরা প্রোগ্রামের একটা অংশ আলোচনা করব। কেন আলোচনা করব? যেহেতু গত ক্লাসে আমরা একটা সামারি টেনেছিলাম। প্রোগ্রাম, আমাদের প্রথম প্রোগ্রামটি হলো মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা নানান ধরনের অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবো। এটি কিভাবে ওপেন করবেন? ওপেন করার জন্য দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান শর্টকাট, নাম্বার টু প্রোগ্রাম। আমরা প্রোগ্রামটা আগে শিখি। আমরা আমাদের স্টার্ট মেনুতে চলে যাব। স্টার্ট মেনুতে গিয়ে আমরা অল ক্লিক করব। কারো কারো কম্পিউটারে এই জায়গাতে অল থাকে, আবার কারোটার মধ্যে উপরে থাকে, আবার কারোটার মধ্যে ডান দিকেও থাকে। আপনি যখন অল ক্লিক করবেন তখন আপনার অল অ্যাপস গুলো, অল প্রোগ্রাম গুলো চলে আসবে। মাউসের চাকা দিয়ে আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন এবং সেখানে গিয়ে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করলে ওই ফোল্ডারের অধীনে যা যা অ্যাপস গুলো আছে সবগুলো আপনি দেখতে পারবেন। একটু সামান্য নিচের দিকে আসলে দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড 2010। অর্থাৎ 2010 মানে কি? 2010 মানে হলো ভার্সন। ভার্সন কাকে বলে? ভার্সন হলো এই সফটওয়্যারটা যখন তৈরি করা হয়েছিল, সেই তৈরি করার মধ্যে আমার কিছু অসঙ্গতি অথবা কিছু অপ্রয়োজনীয় জিনিস অ্যাড করা হয়ে গেছিল এবং কিছু প্রয়োজনীয় জিনিস অ্যাড করা হয় নাই। এগুলোকে ওই সফটওয়্যারের মধ্যে সংস্করণ করে যখন আপডেট দেওয়া হয়, সেই আপডেট করাটাকে ভার্সন বলে বা সংস্করণের সাল বলে। অর্থাৎ সংস্করণ সাল বলতে যেমন আমরা বলি প্রথম এডিশন, দ্বিতীয় এডিশন,
থার্ড এডিশন, এভাবে আমরা প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, এগুলোই হলো ভার্সন। অর্থাৎ প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণের মধ্যে কি আসছে, একটু আপডেট আসছে, যেটা অপ্রয়োজনীয় সেটা ফেলে দেওয়া হয়েছে, যেটা প্রয়োজনীয় সেটা রেখে দেওয়া হয়েছে বা অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আমার 2010 মানে হলো আমার 2010 সালের ভার্সন। আমি এটা কেন আপনাকে শিখাই? আমি তো আপনাকে আরো পুরাতন শিখাতে পারতাম, অথবা আরো একটু অ্যাডভান্স বা ইয়েটা এগিয়ে শিখাতে পারতাম। হ্যাঁ, আপনাকে 2010 এর জন্য শিখাই। 90% প্রতিষ্ঠানগুলোতে এখন 2010 ভার্সন। কেননা এটি এমন একটা সাইডের মধ্যে আছে যার মধ্যে কমতি নেই, যার মধ্যে অতিরিক্ত নেই। কমতিও নেই, অতিরিক্ত নেই। কমতি বলতে যেমন এটা নাই ওইটা নাই এরকম কিছু নেই, বরং মোটামুটি যা যা প্রয়োজনীয় আমার কাজ করার জন্য সবকিছু আছে। তাহলে অ্যাডভান্সের কি নাই? অ্যাডভান্সের অপ্রয়োজনীয় কিছু অ্যাডভান্সের ফিচার যেগুলোকে বলা হয় মানে অলস ব্যক্তিদের জন্য। অলস ব্যক্তিদের জন্য কেমন? যেমন আপনি হাতে একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনটা আপনাকে করে দিয়ে রেখেছে, মানে সেই ডিজাইনটা করে করে দেওয়া আছে। তো করে দেওয়া থাকার কারণে এটি আপনি যখন কাজ করতে যাবেন তখন এটি খুব ভারী হয়ে যায়। আর ভারী হওয়ার কারণে আপনার কম্পিউটারের মধ্যে সমস্যা হবে। আপনি কাজ করতে গেলে আপনার ফাইল পত্র অনেক সময় লেখা উল্টাপাল্টা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যার কারণে এই ভাষণটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো এই ভাষণটা ব্যবহার করে। কারণ এটা এমন একটা ইয়া, যেটা ওয়েটও কম, যার ভিতরে কোনো কমতিও নাই, অ্যাডভান্স লেভেলে কিছু আছে, এবং আহ, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা এই ভার্সনটা এইভাবে ওপেন করতে পারবো। ক্লিক করলাম, ওয়ান ক্লিক। ক্লিক করার পরে কিন্তু স্ক্রিনের মধ্যে আমার সকল তথ্যগুলো চলে আসলো। কি তথ্য আসলো আমার? আমার এই প্রোগ্রামে যা যা থাকে সকল প্রোগ্রামগুলো চলে আসলো। কিভাবে ওপেন করে সেটা শিখলাম। দুই সিস্টেম থেকে বা দুই পদ্ধতি থেকে এক সিস্টেম শিখলাম। আরেক পদ্ধতি হলো শর্টকাট। শর্টকাট মানে আমি আরো দ্রুত বের করতে পারবো। কিভাবে এটা? এটা একটি ক্রিয়েট ফাইলের মাধ্যমে। অর্থাৎ আমি একটা ফাইল তৈরি করে এটি আমি ওপেন করতে পারবো। শর্টকাট ভাবে ফাইল তৈরি করার জন্য আমাকে খালি জায়গার মধ্যে মোর অপশন ক্লিক করতে হবে। সে মোর অপশনটা কোথায় পাবো? মাউসের রাইট বাটন। আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করব তখন দেখতে পারবেন যে আমার মোর অপশন আসছে। এই মোর মধ্য থেকে বেসিক্যালি যেটা আমার প্রয়োজন সবচেয়ে বেশি ওগুলো আসছে। আরো অ্যাডভান্স লেভেলের মোড যদি বের করতে চান তাহলে শো মোর ক্লিক করবেন, তখন আপনাকে আরো কিছু দেখাবে। তা আমি চাচ্ছি মোর, রাইট বাটন ক্লিক করলাম। দেন এখান থেকে যদি আমি নিউতে ক্লিক করি তখন আমার শর্টকাট যে সকল কাজগুলো আছে বা ক্রিয়েট করার জন্য ফাইল, যে সকল ফাইলগুলো আছে এগুলো শো করবে। যেমন আমার একটা ফোল্ডার দরকার, আমি একটা ফোল্ডার তৈরি করতে পারবো। শর্টকাট একটা অপশন দরকার, সেটা তৈরি করতে পারবো। মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস দরকার, বিটম্যাপ ইমেজ দরকার, মাইক্রোসফট ওয়ার্ড দরকার, ইনপেজ দরকার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দরকার, অ্যাডোবি ফটোশপ দরকার। এভাবে আমার কম্পিউটার যা যা সফটওয়্যার গুলো আছে তার মধ্যে থেকে রিসেন্টলি বা ম্যাক্সিমাম যে সকল ইয়াগুলো প্রয়োজন এগুলো আমার এখানে আছে। এখান থেকে আসেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করি আমরা। যখন আমরা ক্লিক করব আমার একটি ফাইল ক্রিয়েট হয়ে গেল। কি নামে? নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2 নামে। খালি জায়গাতে ক্লিক করলে এই নামটা থাকবে। খালি জায়গাতে ক্লিক না করে যদি আমি এখানে কিছু লিখে দিই তাহলে এটি এখানে টাইপ হয়ে যাবে, ফাইল রিনেম হয়ে যাবে ফাইল। যেমন আমি এখানে 1 দিলাম, অথবা আমি এখানে লিখলাম প্রথম ক্লাস। প্রথম ক্লাস লেখার পরে যদি আমি খালি জায়গাতে ক্লিক করি তাহলে ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে প্রথম ক্লাস নামে। অথবা কিবোর্ড থেকে যদি আমি ইন্টার বাটন প্রেস করি তাহলেও আমার এই যে ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। একটা ফাইল ক্রিয়েট হলো প্রথম ক্লাস নামে। এবার যদি আমি এটিকে ওপেন করতে চাই ডাবল ক্লিক করব, ওপেন হয়ে গেল। ক্রস বাটন ক্লিক করলে এটি বন্ধ হয়ে গেল। এটির উপর রাইট বাটন ক্লিক করে ওপেন ক্লিক করলে ওপেন হয়ে গেল। আবার ক্রস বাটন ক্লিক করলে বন্ধ হয়ে গেল। এটির উপর ক্লিক করলে ইন্টার দিলে আমার ফাইলটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আমরা 3 থেকে 4 ভাবে আমার এই ফাইলটাকে ওপেন করতে পারবো। 3 থেকে 4 সিস্টেমে 4 পদ্ধতিতে আমি এইভাবে ওপেন করতে পারবো। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমি এটি ওপেন করে ফেললাম। ওপেন করার পরে দেখেন আসছে এমএস ওয়ার্ড পরিচিতি, অর্থাৎ এমএস ওয়ার্ডের যে ইন্টারফেসটি আসছে এটির পরিচিতি। ইন্টারফেসের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রোগ্রাম ওপেন স্ক্রিন পরিচিতি, শর্টকাট
ওপেন কিভাবে করবেন, মেনু থেকে ওপেন কিভাবে করবেন, রান থেকে ওপেন কিভাবে করবেন, স্ক্রিন থেকে কিভাবে ওপেন করবেন। আসেন, আমার স্ক্রিনটা আমি দেখতে পাই। সবার উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো টাইটেল বার। টাইটেল বারের নিচে এক শব্দ কিছু মেনু দেখতে পাচ্ছেন। এই লাইনটার নাম হলো মেনু বার, এবং এই প্রত্যেকটা শব্দকে বলা হয় মেনু। মেনুর অধীনে আমার অনেক অনেক কমান্ড গুলো সেট করা আছে। কাজের সুবিধার্থে এগুলোকে বিভক্ত করা হয়েছে মেনু আকারে। আমি যখন যে মেনুতে ক্লিক করব তখন ওই মেনুর কমান্ড গুলো রিবন বারে শো করবে। এটার নাম হলো রিবন বার। রিবন বারের নিচে দেখতে পাচ্ছেন 1 2 3, এটার নাম হলো রোলার বা স্কেল। আমি আমার পেজের মেজারমেন্ট, সাইজ, তারপরে হলো আমার মার্জিন ইত্যাদি গুলো আমি আমার এই রোলার মাধ্যমে দেখতে পারবো। ডান পাশে দেখতে পাচ্ছেন একটা রশি, এটির নাম হলো স্ক্রল বার। স্ক্রল বার আবার দুই ধরনের হয়, ভার্টিক্যাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার। ভার্টিক্যাল খাড়াখাড়ি, হরিজন্টাল পাশাপাশি। যে ডকুমেন্টটি, যে পেজটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ডকুমেন্ট। এই পেজটির নাম হলো ডকুমেন্ট। সবার নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার, এবং সবার নিচে দেখতে পাচ্ছেন এটার নাম হলো স্টার্ট বার। স্ট্যাটাস বার, যেটার মধ্যে আমার পেজের ডিটেলস গুলো জুম, জুম ইন আউট, এই যে আমি জুম ইন আউট করছি এটি আমি করতে পারবো। দেন আমার পেজে মুড আছে, সেই মুড গুলো আমি ক্লিক করে করে দেখতে পারবো। এটি হলো আমার স্ট্যাটাস বার। আর স্ট্যাটাস বারে কি কাজ, আমার ঘড়ির টাইম, আমার যে সকল ফাইলগুলো ওপেন করা আছে ওই সকল ফাইলগুলো, আবার স্টার্ট মেনু সহ নানান ধরনের সফটওয়্যার গুলো আমার এখানে শর্টকাট ভাবে থাকতে পারে। আমি এখান থেকে সেই কাজগুলো করতে পারবো। এটা হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি। আমরা সামনে আরো ডিটেল জানতে পারবো। স্ক্রিন পরিচিতির পরেই আসেন, স্ক্রিন পরিচিতির পরে আসেন কিবোর্ড পরিচিতি। কিবোর্ড পরিচিতির জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে কিবোর্ড অপশন গুলোতে যেতে হবে। কিবোর্ডে কিছু পিকচার আছে, সেই পিকচার আমাকে যেতে হবে। কিবোর্ডে গেলাম, এখানে দেখেন এটা হলো মূল কিবোর্ডের লেআউট। কিবোর্ডের মধ্যে তো অনেক ধরনের বাটন আছে, অনেকগুলো কি আছে, চাবি আছে। তার মধ্যে থেকে মেইনলি যেই কি গুলো যেটার মাধ্যমে আমরা লিখতে পাই, ওই কি বাটন গুলো এখানে আলাদাভাবে একটা দেখানো হয়েছে আপনাদের। এবার আসেন দেখেন ফুল সেটআপ। তৃতীয়ত দেখেন আমি এটাকে বিভক্ত করেছি কালারে, কারণ যাতে আপনি শিখতে পারেন খুব সহজে, আপনি ধাপগুলো যাতে সহজে বুঝতে পারেন। এখানে 6টা টাইপ শিরোনাম দেখানো হয়েছে। নাম্বার 1 টাইপিং কি, নাম্বার 2 ফাংশন কি, নাম্বার 3 ইন্ডিকেটর, নাম্বার 4 কন্ট্রোল, নাম্বার 6, নাম্বার 5 নেভিগেশন, নাম্বার 3 নিয়মের। এগুলো বিভক্ত করা হয়েছে কাজের সুবিধা। কালার দেওয়া হয়েছে, কালার দিয়ে বোঝানো হয়েছে। যেমন দেখেন হলদে কালার, টাইপিং কি, অর্থাৎ এই যে হলদে কালার যেটা মার্ক করে দেওয়া হয়েছে এই অংশটাকে বলা হয় টাইপিং কিজ। অর্থাৎ এগুলোর মাধ্যমে টাইপ করা হয়। টাইপ করার মধ্যে যে সকল বাটন গুলো ব্যবহার করা হয় ওই বাটন গুলো হলদে কালার দিয়ে মার্ক করে দেওয়া হয়। ফাংশন কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন F1 F2 F3, এটাকে একটা কালার দেওয়া হয়েছে ব্লু কালার। এটির মাধ্যমে আমাদের কিছু শর্টকাট ফাংশনের কাজ করতে হয়। এটি হলো ফাংশন। ইন্ডিকেটর, এখানে 3টা লাইট থাকবে। একটা হলো নাম্বার লক, ক্যাপস লক এবং স্ক্রল লক। 3টা লাইট জ্বলবে। যদি নাম্বার লক বন্ধ থাকে বাতিটা, তখন এখান থেকে কোনো টাইপ করলে কোনো টাইপ হবে না, 1 2 3 4 কিছুই হবে না। যদি লাইটটা জ্বালানো থাকে তখন এখান থেকে টাইপ গুলো করা যাবে। ক্যাপস লক, আপনি এই যে এখানে ক্যাপস লক আছে এটিতে ক্লিক করলে লাইটটি অফ অন হবে। আপনি যখন ক্যাপস লক বাতি জ্বালানো থাকবে তখন সকল ইংরেজি বর্ণমালাগুলো বড় হাতের আসবে। আর যদি ক্যাপস লকটা বন্ধ থাকে তখন ইংরেজি সকল বর্ণগুলো ছোট হাতের আসবে। স্ক্রল লক, এখানে এই যে স্ক্রল একটা লক আছে, শর্টকাট কি একটা স্ক্রিনশট নেওয়ার যে ইয়ে আছে, এটি লাইট অন অফ থাকলে এভাবে করা যাবে। আসেন ইন্ডিকেটর লাইট ক্লিয়ার হলাম। কন্ট্রোল কিজ, এই হলো এসকেপ বাটন, এটাকে কন্ট্রোল কিজ বলা হয়। অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু আমরা সাধারণত কন্ট্রোল করি। কি কন্ট্রোল করি, কিছু
ইয়ে আছে, এটাকে কি বলে, প্রোগ্রাম আছে যেগুলো আমাকে স্কিপ করতে হয়, যেটা আমাকে ক্যান্সেল করতে হয়। এটাকে স্কিপটাকে কন্ট্রোল কি হিসেবে পরিচিত করা হয়েছে, নেভিগেশন কিজ। নেভিগেশন কিজ মানে হলো এই যে আমার এখানে কিছু আপ ডাউন, লেফট রাইট কিছু অপশন আছে, কমান্ড আছে, বাটন আছে, এগুলোকে নেভিগেশন কি বলে। নিউমেরিক, এই যে আমি এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোকে নিউমেরিক বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার পূর্ণ লেআউটটি কোন সাইড কি কাজ করে থাকে, কালারের মাধ্যমে আমরা আপনাকে বুঝিয়েছি। আসেন কিভাবে হাত রাখবেন এর একটা ভার্চুয়াল কিবোর্ড আপনাদেরকে দেখানো হয়েছে। ভালো করে দেখেন আমার হাতটা কোথায় থাকবে। আমার দুইটা আঙ্গুল দেখতে পাচ্ছেন স্পেস বারের উপর, ডান পাশে চারটা আঙ্গুল দেখতে পাচ্ছেন চারটা বর্ণমালার উপর বা চারটা বাটনের উপর, বাম পাশে চারটা আঙ্গুল দেখতে পাচ্ছেন চারটা বাটনের উপর। কোন কোন বাটন গুলোতে আমার আঙ্গুলগুলো আছে সেটা কিন্তু এখানে মার্ক করে দেওয়া হয়। কিবোর্ড আপনি জানলেন, কিবোর্ডের একটা পরিচিতি জানলেন, কোনটার মাধ্যমে কি কাজগুলো করা হয়। কিন্তু আপনি যখন হাত রাখবেন, হাত রাখতে গেলে কিন্তু আপনাকে আরেকটা পরিচয় জানতে হয়। আর সে পরিচয় মানে হলো আপনি যে হাতটা পরিচালনা করবেন, আপনার কিবোর্ডের যে বাটন গুলো আছে সেই বাটন গুলোকে আপনি জায়গা হিসেবে ধরে নিতে পারেন। জায়গা মানে হলো আপনারা ধরেন 4 ভাই অথবা আপনারা 10 ভাই, সে 10 ভাইয়ের মা 2 জন, 10 ভাইয়ের মা 2 জন। বাবা কি করলো, দুই মার সন্তানদেরকে ভাগ করে দিল দুইটা সাইড, যে তোমার সন্তানদেরকে এই সাইড গুলো তুমি ভাগ করে দিও, তোমার সন্তানদেরকে এই সাইড গুলো তুমি ভাগ করে দিও। ঠিক এইভাবে আপনার কিবোর্ডটাও আপনি দুইটা ভাগে বিভক্ত করতে পারেন, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, মাঝখানে একটা ডিভাইডে দেওয়া হয়েছে বর্ডার। এটা বাংলাদেশ, এটা ভারত, এটা বাংলাদেশ, এটা ভারত। তো আপনি এখানে দেখেন ডিভাইডেডটা দেওয়া হয়েছে। এই ডিভাইডেডটা কেন দেওয়া হয়েছে, এই জায়গা ওভার করতে পারবে না এই হাত, এই জায়গা ওভার করতে পারবে না বাম হাত, এই জন্য এই পর্যন্ত ডান হাতের জন্য, আর এই পর্যন্ত বাম হাত। আর একটু ক্লিয়ার কালার দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে। একটা হলো ডিভাইডেড করে দেওয়া হয়েছিল এখান থেকে যে এই পর্যন্ত আলাদা, এই পর্যন্ত আলাদা। আরেকটা হলো কালার দিয়ে বোঝানো হয়েছে কোন জায়গাটা, কোন বাটনটা, কোন কোন ফিঙ্গার। যেমন ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দেখতে পাচ্ছেন, বিশাল একটা সাইট, এটা তার কন্ট্রোল, কনিষ্ঠ আঙ্গুল কন্ট্রোল। এই বাটনগুলো যদি আপনাকে টাইপ করতে হয় অবশ্যই কনিষ্ঠ আঙ্গুল দিয়েই করতে হবে। এরপর আসেন হলো মাঝখানে 4টি বাটন, এই 4টি বাটন করতে হবে অনামিকালি। এরপর দেখতে পাচ্ছেন আরো 4টি বাটন, যেটি করতে হবে আমার মধ্যমা দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন চার চার সেম 8টি বাটন, যেটি আমাকে করতে হবে তর্জনী। এবং বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন আরো 2টি আঙ্গুল, 4টি বাটন। এই 4টি বাটন আমার ডান হাতে, সরি, এই যে চারটা বাম, বাম পাশের চারটা দেখতে পাচ্ছেন 4 4 8, এই 4টা বাটন আপনাকে বাম হাতের তর্জনী আঙ্গুল। সবুজ কালার যে চারটা দেখতে পাচ্ছেন সেটি হলো মধ্যমা, এবং অরেঞ্জ কালার যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো অনামিকা, এবং রেড কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কনিষ্ঠ আঙ্গুলের জন্য বরাদ্দ। এই যে কালার দিয়ে আপনাকে বরাদ্দ করে দেওয়া হয়েছে, এই বাটনগুলো টাইপ করতে হলে এই ফিঙ্গার দিয়ে টাইপ করতে হবে। অন্যগুলো দিয়ে আপনাকে টাইপ করলে আপনার কাজের গতি কমে যাবে, কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আপনাকে আরেকটা নজর দেখানোর জন্য আরেকটু ক্লিয়ার করে দেওয়া হবে। এবার আসেন, আপনি তো জানলেন কিভাবে কাজ করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, পাশাপাশি রেখে একটু কাজ করতে হবে। আমি আপনাকে এটাকে বড় করে দিলাম এবং মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করা শিখেছিলাম, সেটিও ওপেন করলাম এবং এটিকে আমি উপরে রাখলাম। এটিকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম।
খেয়াল করবেন। আমি ডান হাত থেকে শুরু করবো টাইপ। ডান হাতের দুই বৃদ্ধা আঙ্গুলের কাজ হলো এই স্পেস বারের উপর রাখা, আর স্পেস বারের কাজ হলো ফাঁকা করা। আপনি একটা স্পেস দিবেন, একটা ফাঁকা হবে, একটা স্পেস দিবেন, একটা ফাঁকা হবে। অর্থাৎ আমার যদি এই হাতের কোনো কাজ লেখা হয়, তাহলে আমাকে এই হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস দিতে হবে। আবার যদি বাম হাতের কোনো কিছু লেখা হয়, তখন ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস দিতে হবে। স্পেস বিশাল লম্বা, আপনি যে সাইডে দেন না কেন স্পেস হয়ে যাবে। তবে স্পেস ব্যবহার পদ্ধতি হলো, ডাইন হাতে লেখা শেষ হলে বাম হাতে স্পেস, বাম হাতে লেখা শেষ হলে ডান হাতে স্পেস। উদাহরণস্বরূপ, আপনি ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে জে অথবা এইচ লিখলেন, তাহলে আপনি কিন্তু ডান হাতেই বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস দিতে পারবেন না, আপনাকে দিতে হবে বাম হাতের বৃদ্ধ আঙ্গুল। আবার যদি আপনি বাম হাতের অনামিক আঙ্গুল দিয়ে যদি ডি লিখে থাকেন, তাহলে আপনার যদি স্পেস বা ফাঁকা করার দরকার হয়, তাহলে আপনি কিন্তু বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে দিতে পারবেন না, আপনাকে দিতে হবে ডান হাতের তর্জনী আঙ্গুল। কেন এটা? এই রুলসটা কেন? এই রুলসটা এই জন্য, যাতে আপনি দীর্ঘ সময় কাজ করলেও আপনার ফিঙ্গার গুলোতে, রক গুলোতে কোনো ধরনের যাতে সমস্যা তৈরি না হয়। এই জন্য কিন্তু ABCDEFG এইভাবে দেওয়া হয় না, এক একটা বাটন এক এক জায়গায় সেট করা হয়েছে আপনার হাতের মধ্যে যাতে কোনো ধরনের দুর্বলতা না আসে, দীর্ঘ সময় টাইপ করলেও যাতে আপনার কোনো ধরনের ক্ষতি না হয়। এই জন্য এবার টাইপ শুরু করেন বিসমিল্লাহ করে। আমি ক্যাপসলক বাতিটাকে জ্বালিয়ে নিয়েছি। উপরে যেটা ক্যাপসলক বাতি ছিল, তিনটা বাতির কথা বললাম, সেই বাতিটা জ্বালিয়ে নিয়েছি। আমি সকল বর্ণগুলোকে একটু বড় হাতে লিখতে চাই। এবার দেখেন, আমি ডান হাতের তর্জনী আঙ্গুলের মধ্যে আছে হলো আমার এইচ এবং জে। এইচ এবং জে আমি ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লিখলাম, বাম হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস দিলাম। তাহলে কি হলো আমার? ফাঁকা হলো। মধ্যম আঙ্গুল দিয়ে আমি টাইপ করলাম কে, বাম হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস দিলাম। অনামিক আঙ্গুল দিয়ে টাইপ করলাম এল, বাম হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস দিলাম। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ক্লোন, কমা, অবলিক, এই তিনটা আমি টাইপ করলাম, বাম হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস টাইপ করলাম। ডান হাতে আবার লিখলাম এইচ এবং জে, মধ্যম আঙ্গুল দিয়ে লিখলাম কে, অনামিক আঙ্গুল দিয়ে লিখলাম এল, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে লিখলাম ক্লোন, কমা, ইনভার্টেড কমা এবং অবলিক। এভাবে আমি লিখে যাব কমপক্ষে 10 মিনিট। ক মিনিট? 10 মিনিট। এবার আসেন বাম হাতের। বাম হাতে আপনাকে লিখতে হবে জি এবং এফ, ডান হাতে স্পেস দিতে হবে। তারপরে মধ্যম আঙ্গুল দিয়ে ডি, ডান হাতে স্পেস দিতে হবে। তারপর লিখতে হবে অনামিক আঙ্গুল দিয়ে অ্যাশ, ডান হাতে স্পেস দিতে হবে। তারপরে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে লিখতে হবে এ, ডান হাতে স্পেস দিতে হবে। আমি লিখলাম বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে জি এফ, মধ্যম আঙ্গুল দিয়ে ডি, অনামিক আঙ্গুল দিয়ে অ্যাশ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ। এভাবে আমরা লিখে যাব কমপক্ষে 10 মিনিট। তাহলে আমি মাঝখানে যে লাইনটি আছে, সে লাইনটি টোটালি আমি টাইপ করলাম 10 মিনিটস, রাইট এবং লেফট। 10 মিনিট করে আমার 20 মিনিট। এটা এই জন্য একটু বেশি করে করতে হবে, যেহেতু আমার এই জায়গার মধ্যে সব সময় হাত থাকবে। এই লাইনটার নাম হলো মিডল লাইন। মিডল লাইনের উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো টপ লাইন। টপ লাইনের উপরে যেটি দেখতে পাচ্ছেন, সেটির নাম হলো নাম্বারিং লাইন। মিডল লাইনের নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটির নাম হলো বটম লাইন। বটম লাইনের নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন, সেটির নাম হলো স্পেস বার বা প্রোগ্রামিং লাইন। তাহলে আমাদের লাইন হলো কয়টা? 5টা। লাইন হলো কয়টা? 5টা। একটা হলো নাম্বারিং লাইন, নাম্বারিং লাইনের নিচে আছে টপ লাইন, টপ লাইনের নিচে আছে মিডল লাইন, মিডল লাইনের নিচে আছে বটম লাইন, বটম লাইনের নিচে আছে প্রোগ্রামিং লাইন বা স্পেস বার লাইন। এর প্রশ্ন আসতে পারে, টপ তো আসার কথা এটা। হ্যাঁ, টপ এটা আসার কথা, কিন্তু এখানে টপ এই জন্য এটা নাই, যেহেতু মূলত আমার টাইপিং এর লাইন হলো 3টা।
টাইপিং এর লাইন হলো তিনটা, যার কারণে মূল যেহেতু টাইপিং লাইন, এর জন্য ওই লাইনটাকে ভাগ করা হয়েছে টপ, মিডল, বটম। আর এর উপরে কিংবা এর নিচে যেগুলো আছে এগুলো হলো আমার সাপোর্ট কি। আর সাপোর্ট কি হওয়ার কারণে উপরেরটা হলো নাম্বারিং লাইন, যেহেতু আমি এখান থেকে নাম্বারিং গুলো করে থাকি। আবার নিচে হলো প্রোগ্রামিং লাইন, যেটা থেকে আমার এখান থেকে কিছু প্রোগ্রামের কাজগুলো করা হয়। এই জন্য আমাকে সবসময় মিডল লাইনে হাত রাখতে হবে। মিডল লাইনে যে যে ফিঙ্গার গুলো হাত রাখার জন্য বলা হয়েছে, অর্থাৎ জে এবং এফ, এই দুইটা বাটনের উপর দুই তর্জনী আঙ্গুল বসে গেলে অটোমেটিক চারটা ফিঙ্গার চারটা বাটনের মধ্যে বসে যাবে। বাম হাতেরও চারটা ফিঙ্গার চারটা বাটনের মধ্যে বসে যাবে। এফ এর মধ্যে যদি বাম হাতে তর্জনী আঙ্গুল রাখেন, বাম হাতে তর্জনীর পর আরো তিনটা আঙ্গুল আছে, তিনটা বাটনের উপর বসে যাবে সম্পূর্ণ আলতো ভাবে। এবং আপনি যদি ডান হাতে তর্জনী আঙ্গুল যে ধরেন, তখন বাম হাতে ডান হাতে বাকি যে তিনটা বাটন আছে সেই তিনটা অটোমেটিক ভাবে বসে যাবে। অতিরিক্ত আরো দুটো থাকবে, এটি ফাঁকা থাকবে। এটা শুধুমাত্র প্রয়োজনে ফিঙ্গারটা যাবে আবার চলে আসবে। আমি মিডল লাইন লিখলাম 10 মিনিট 10 মিনিট করে, 20 মিনিট। যদি আমার সময় না থাকে তাহলে আমি 5 মিনিট করে লিখবো। এখন আমি যত বেশি সময় দিব আমার বর্ণগুলো তত মুখস্থ হয়ে যাবে। আর যত বেশি মুখস্থ হয়ে যাবে তত আমি চোখ বন্ধ করে টাইপ করতে পারবো। আসেন টপ লাইনে। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে ওয়াই এবং ইউ, মধ্যম আঙ্গুল দিয়ে আই, অনামিক আঙ্গুল দিয়ে ও এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি, এবং থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ফার্স্ট সেকেন্ড। এবার বাম হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস দিব। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম ওয়াই ইউ, মধ্যম আঙ্গুল দিয়ে আই, অনামিক আঙ্গুল দিয়ে ও এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি, থার্ড ব্র্যাকেটের ফার্স্ট ক্লোজ। এটাও আমরা লিখে যাব কমপক্ষে 10 মিনিট। এবার আসেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টি এবং আর, মধ্যম আঙ্গুল দিয়ে ই, অনামিক আঙ্গুল দিয়ে ডব্লিউ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কিউ, ডান হাতে স্পেস। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম টি এবং আর, মধ্যম আঙ্গুল দিয়ে ই, অনামিক আঙ্গুল দিয়ে ডব্লিউ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমাকে টাইপ করতে হবে কিউ। এটাও আমাকে কমপক্ষে 10 মিনিট টাইপ করতে হবে। মিডল চলে গেল, টপ চলে গেল, আসেন হলো বটমে। বটমের মধ্যে এসে আপনাকে টাইপ করতে হবে বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়া বি এবং ভি, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়া বি এবং ভি, মধ্যম আঙ্গুল দিয়া সি, অনামিক আঙ্গুল দিয়ে এক্স, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জেড। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে বি এবং ভি, মধ্যম আঙ্গুল দিয়ে সি, অনামিক আঙ্গুল দিয়ে এক্স, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জেড। এটা আমাদেরকে কমপক্ষে 10 মিনিট টাইপ করতে হবে। এবার আসেন বটমের রাইট সাইড। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এন এবং এম, মধ্যম আঙ্গুল দিয়ে কমা, অনামিক আঙ্গুল দিয়ে ডট, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অবলিক, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অবলিক। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এন এবং এম, মধ্যম আঙ্গুল দিয়ে কমা, অনামিক আঙ্গুল দিয়ে ডট, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অবলিক। এটা কমপক্ষে আমরা লিখে যাব 10 মিনিট। আমরা যখন 10 মিনিট 10 মিনিট করে উপরের উপর নিচে সবগুলো লিখে ফেলবো, তাহলে আমার টোটালি সময় যাবে 60 মিনিট। 60 মিনিট টোটাল টাইম, 60 মিনিট। 60 মিনিটে গিয়ে আমরা আমাদের ইংলিশ টাইপ গুলো আয়ত্ত করে ফেলতে পারবো, অর্থাৎ বর্ণমালা গুলো আমার ফিঙ্গারের সাথে অ্যাটাচ করে অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। অ্যাডজাস্ট করার পরে এইবার আমি যখন কোনো কিছু টাইপ করা শুরু করব, প্রথমে গতি কম হলেও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এখানে লিখলাম কোন একটা কিছু, যেমন লিখলাম মাই নেম, এম ওয়াই স্পেস এন এ এম ই, নেম, আই এস, এ কে আর এম, এস এইচ আর এস, আকরাম আশরাফ। তাহলে আমি বর্ণগুলো যখন শিখে ফেলবো, দেন আমি যখন যেই লেখাটা লিখতে যাব অটোমেটিক মন আমাকে বলে দিবে, আঙ্গুলকে ব্রেন আমাকে ফিঙ্গারের মধ্যে নির্দেশ করবে অমুক লাইনের অমুক বর্ণটি অমুক। তাহলে আপনি আস্তে আস্তে মুখস্থ টাইপ করতে পারবেন। সবকিছু কমপ্লিট হওয়ার পরে আপনারা সবাই এই লাইনটা কমপক্ষে 5 ঘন্টা টাইপ করবেন। 5 ঘন্টা টাইপ করে কে কত পেজ টাইপ করেছেন সেটার স্ক্রিনশট
আপনার মেসেঞ্জার গ্রুপে আপনাকে দেখাইতে হবে। আগামী ক্লাসে দেখা হবে কে কত পেজ টাইপ করেছেন, কে কত পেজ টাইপ করেছেন সেটা দেখা হবে। এবং এটাই হলো আজকের আমাদের হোমওয়ার্ক। আর কি হোমওয়ার্ক হবে? সবাই লিখতে হবে, সবাইকে লিখতে হবে এ স্পেস QUICK স্যার PROWN কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, সে কি করবে? AUMPS OBERTHLAZY ডট ইন্টার। খেয়াল করেন। স্যার সাইলেন্ট। এখানে যে লাইনটা লিখেছি, এই লাইনটা সবাই বেশি বেশি করে লিখবেন। কি কারণে লিখবেন? আমার বর্ণমালা, ইংরেজি যে বর্ণমালাগুলো আছে, সেই ইংরেজি বর্ণমালার সকল বর্ণগুলো এই একটা লাইনের মধ্যে আছে। তো আপনি যত বেশি এটা লিখবেন, আপনার হাতের বর্ণগুলো ততই সেট হবে, অ্যাডজাস্ট হতে থাকবে। অ্যাডজাস্ট হতে 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 এমন হবে আপনি নির্ভুলভাবে কাজ করতে পারবেন। চোখ বন্ধ করে, আপনার যখন চক্ষু বন্ধ করে দেওয়া হবে, তখন কিন্তু আপনি টাইপ করতে পারবেন। এটা কমপক্ষে 5 ঘন্টা টাইপ করতে হবে। এখন প্রশ্ন হলো, যাদের কম্পিউটার নাই তারা কি করবেন? যাদের কম্পিউটার নাই তাদের কাজ হলো আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় পয়েন্ট আকারে নোট করে সেই নোটের স্ক্রিনশট গ্রুপে দিতে হবে। দুজনের হোমওয়ার্ক। একজনের হোমওয়ার্ক হলো আজকের পূর্ণ ক্লাস নোট করে, শিরোনাম আকারে নোট করে স্ক্রিনশট দিতে হবে। যাদের কম্পিউটার আছে তাদের কমপক্ষে 5 ঘন্টা, এবং কে সর্বোচ্চ পেজ করতে পেরেছেন সেটা দেখা যাবে। এ ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আজকের ক্লাসে আমরা শিখলাম কম্পিউটার কিভাবে অন করে, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার স্ক্রিন পরিচিতি, হাতের পরিচিতি, কিবোর্ডের পরিচিতি, মাউসের পরিচিতি, যন্ত্রপাতির পরিচিতি, সফটওয়্যারের পরিচিতি, ওপেন করার পদ্ধতি, মাইক্রোসফট ওয়ার্ড কি, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পদ্ধতি, মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি, টাইপ পরিচিতি, কিভাবে আমরা কিবোর্ডে টাইপ করব, কিবোর্ডের পরিচিতি, এবং টাইপ করার পরে আমরা কিভাবে আমাদের লেখাগুলো লিখতে পারবো, লিখবো, সে সম্পর্কে বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে। আপনারা প্রত্যেকে আজকের ক্লাসগুলো যেভাবে দেখেছেন ওইভাবে আপনারা সকলে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।